আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা পড়তেছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ। এই চ্যাপ্টারের উপর ইতিপূর্বে আমরা কিন্তু একটি পর্ব শেষ করে ফেলেছি। যারা ওই পর্বটি করো নাই, তোমরা অবশ্যই গিয়ে করে আসতে পারো। এই চ্যাপ্টারের সবগুলো ক্লাসের লিঙ্ক তোমার কমেন্ট বক্সের প্রথম কমেন্টে দেওয়া থাকবে। তোমরা যারা অনেকে আছো খুঁজে পাও না, তোমরা কমেন্ট বক্সে গেলে প্রথম কমেন্টে লিঙ্ক পাবা নীল কালারের, ওইটাতে টাচ দিলে তোমাদের পুরো প্লেলিস্ট চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, গত ক্লাসে আমি এগুলো পড়াইছিলাম। এর ভিতরে তোমরা হয়তো কিছু জিনিস বুঝতে পারো নাই, প্যারা নেওয়ার দরকার নাই, আমি আজকে আবার বুঝিয়ে দেব। গত ক্লাসে সমানুপাতিক কি, ব্যস্তানুপাতিক কি, এই জিনিসগুলো তোমরা মনে হয় বুঝতে পারো নাই। এরপরে ধ্রুবক কি জিনিস, ধ্রুবক জিনিসটা কি, এটা অনেকে হয়তো বুঝতে পারো না। আর সমানুপাতিক কি, ব্যস্তানুপাতিক কি, এই যে এই সমানুপাতিক কি, ব্যস্তানুপাতিক কি, এই তিনটা জিনিস মনে হয় তোমরা কম বুঝতে পারছো। প্যারা নেওয়ার দরকার নাই, আমি আজকে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, সমানুপাতিক কি, এখানে দেখো আমি সমানুপাতিক কারে বলে এর একটা নর্মাল একটা সংজ্ঞা নিয়ে আসছি। হ্যাঁ, যে যখন দুটি সংখ্যা পরস্পরের সাথে এমনভাবে সম্পর্কিত থাকে যে একটি পরিবর্তনের সাথে অপরটিও একই অনুপাতে পরিবর্তিত হয়, তখন তাকে সমানুপাতিক বলে। মানে জিনিসটা কি বলছে, যখন দুইটা সংখ্যা পরস্পরের সাথে এমনভাবে সম্পর্কিত থাকে যে একটি পরিবর্তন হলে অপরটিরও পরিবর্তন ঘটে। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমরা এই পৃষ্ঠাটা শেষ করব, 67 নম্বর পৃষ্ঠা শেষ করব। ঠিক আছে? তার আগে আমি ছোট্ট করে সমানুপাতিক, ব্যস্তানুপাতিক আর ধ্রুবক এই জিনিসটা বুঝিয়ে দিই। যেমন সমানুপাতিক, এটার উদাহরণ কি ছিল? মহাকর্ষের সূত্রে। মহাকর্ষের সূত্রটা আগে লিখে নি। হ্যাঁ, মহাকর্ষের সূত্রটা হচ্ছে F = g m1 m2 ডিভাইড বাই d স্কয়ার। আচ্ছা, এইখানে এই যে সমানুপাতিকটা, যে কথাটা এখানে, সমানুপাতিকটা কোনটার সাথে কোনটা জানো? F সমানুপাতিক m1 m2। আচ্ছা, সমানুপাতিকের সংজ্ঞা থেকে আমরা পাইলাম যে এমন ভাবে সম্পর্কিত থাকবে যে একটা পরিবর্তন হলে অপরটিও পরিবর্তন হবে। আচ্ছা, এইখানে তুমি এই যে m1 এবং m2 এর গুণফল যদি বাড়াও, তাহলে কি হবে? f ও বাড়বে। কারণ কি? f সমানুপাতিক m1 m2। ঠিক আছে? আবার এই m1 m2 মানে কি? m1 m2 মানে হচ্ছে ভর। ঠিক আছে? যে দুইটা বস্তুর মাঝখানে আমরা মহাকর্ষ বল পড়তেছিলাম, তাই না? এই কি ছিল? এই m1 m2 ছিল কি? m1 m2 ছিল দুইটা বস্তুর ভর। হ্যাঁ, আর এই f কি ছিল? f ছিল তাদের মধ্যকার মহাকর্ষ বল, তাই না? আচ্ছা, এখন এই m1 m2 এর মান যদি কমানো হয়, যদি কমাও, তাহলে f এর মানও কমে যাবে। কারণ কি? কারণ সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে? সমানুপাতিক সম্পর্ক হলে তুমি এক পাশে যা করবা অপর পাশেও তাই হবে। তুমি এই m1 m2 যদি বাড়াও, তোমার f ও অটো বেড়ে যাবে। আবার m1 m2 যদি কমাও, f কি হবে? অটো কমে যাবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, সমানুপাতিক শেষ। ব্যস্তানুপাতিক কি? ব্যস্তানুপাতিকটা জাস্ট উল্টা। এখানে কি হচ্ছিল? তুমি যদি এটা বাড়াও, তাহলে f ও বেড়ে যাচ্ছিল। আর ব্যস্তানুপাতিকের হিসাবটা হচ্ছে, তুমি যদি একটা বাড়াও, তাহলে আরেকটা কমে যাবে। আচ্ছা, এই যে এই সূত্রে কই গেল? এই সূত্রে ব্যস্তানুপাতিক কোনটা কোনটা জানো? এই সূত্রে ব্যস্তানুপাতিক হচ্ছে, কালারটা চেঞ্জ করে দিই, ব্যস্তানুপাতিক হচ্ছে f1/d স্কয়ার। ঠিক আছে? এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। d কি ছিল? d ছিল ডিসটেন্স। এই দুইটা বস্তু, তোমার আর আমার মাঝে যদি দূরত্ব যদি কি হয়? কমে। দূরত্ব কমলে, তোমার আর আমার মাঝখানে দূরত্ব কমলে আমাদের মহাকর্ষ বল বেড়ে যাবে। ঠিক আছে? আর যদি তোমার আর আমার মাঝখানে যদি অনেক দূরত্ব হয়, তাহলে কি হবে? মহাকর্ষ বল কমে যাবে। ঠিক আছে? দূরত্ব বাড়লে, এই যে দূরত্ব d, এই ডিটা যদি বাড়ে, তাহলে f কি হবে? কমে যাবে। কারণ কি? কারণ এরা ব্যস্তানুপাতিক সম্পর্ক। আবার এই d যদি কমে, তাহলে f বেড়ে যাবে। কারণ কি? একই কথা, ব্যস্তানুপাতিক সম্পর্ক। আশা করি ব্যস্তানুপাতিক সমানুপাতিক বুঝতে পারছো। আচ্ছা, ধ্রুবকের সংজ্ঞাটা দেখো। গণিত ও বিজ্ঞানে ধ্রুবক হলো এমন একটি মান যা পরিবর্তিত হয় না। ঠিক আছে? যা পরিবর্তিত হয় না, এটি সব সময় স্থির থাকে বা অপরিবর্তনীয় থাকে। আমরা এই ধ্রুবক জিনিসটা পাইছিলাম কোথায়? আমরা এই ধ্রুবক জিনিসটা পাইছিলাম এই যে f সমান এই যে সূত্রটা, এই সূত্রটাতে এই জিটা ছিল ধ্রুবক বা কনস্ট্যান্ট, ইংলিশে বলা হয় কনস্ট্যান্ট। ঠিক আছে? এই ধ্রুবক জি, যেটা এই জি এর মান অল টাইম সেম থাকে, কখনো চেঞ্জ হয় না। 6.626 × 10⁻⁻34 জুল সেকেন্ডের একক। ওকে? আচ্ছা, এই জিনিসটা তোমাদের বইয়ে দেওয়া নাই, তোমাদের মুখস্থ করার দরকার নেই, জাস্ট
তোমরা যখন 9 উঠবে তখন এটা জানতে পারবা। আচ্ছা, এই জিটা কি? তার মানে জিটা হচ্ছে একটা ধ্রুবক। ধ্রুবক কাকে বলে? ধ্রুবক হচ্ছে যার মান কখনো চেঞ্জ হয় না। শেষ, আমরা আজকের পড়াতে চলে যাই। ওকে, আচ্ছা, এই যে তার মানে গতকালকের ক্লাস যারা সুন্দর মতো করছো, তার মানে বলো এখন তুমি যে হচ্ছে সূর্যের চারদিকে পৃথিবীতে ঘুরতেছে, এটা তো জানো তাই না? সূর্যের চারদিকে তো পৃথিবী ঘুরতেছে, তাহলে বলো কোন বলের কারণে, কোন বলের কারণে এই পৃথিবীটা সূর্যের চারদিকে ঘুরতেছে? কোন বলের কারণে? মহাকর্ষ বলের কারণে। মহাকর্ষ বলের কারণে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে। এখন এবার বলো অন্য সকল গ্রহ সূর্যের চারদিকে ঘুরে কেন? এই মহাকর্ষ বলের কারণে। ঠিক আছে, এই মহাকর্ষ বলের কারণে। ওকে, আচ্ছা, পার্ট 2 ও 3, অভিকর্ষ ও অভিকর্ষ ত্বরণ। আচ্ছা, আমরা কি কি পড়ছি? আমরা জাস্ট একটা পড়ছি এখন পর্যন্ত। কি পড়ছি? মহাকর্ষটা পড়ছি। ঠিক আছে, এখন আমরা পড়বো হচ্ছে মহাকর্ষের আরেক ভাই অভিকর্ষ। ঠিক আছে, যমজ ভাই অভিকর্ষ। ঠিক আছে, আচ্ছা, অভিকর্ষ কি? আমরা মহাকর্ষে কি পড়ছিলাম বলতো? মহাকর্ষ পড়ছিলাম যে হচ্ছে দুইটা বস্তুর মধ্যে, এই ধরো আমি তুমি, আমি আর তুমি, আমাদের দুইজনের মাঝখানে যে আকর্ষণ বল সেটাই ছিল হচ্ছে মহাকর্ষ বল। ঠিক আছে, কিংবা দুইটা চেয়ার বা দুইটা কি আঁকানো যায়? দুইটা মোটরসাইকেল। হ্যাঁ, দুইটা মোটরসাইকেল আঁকাই, কিন্তু পারি না। এটা কি আঁকাইছে আমি জানি না। যাই হোক, দুইটা মোটরসাইকেলের মাঝখানে যে আকর্ষণ সেটা কি? সেটা হচ্ছে মহাকর্ষ বল। ঠিক আছে, এখন অভিকর্ষ কি? অভিকর্ষ হচ্ছে যে কোনো একটা বস্তু আর পৃথিবীর মাঝখানে যে আকর্ষণ, সেটাই কি? সেটাই হচ্ছে অভিকর্ষ। মানে কি? এই ধরো এটা হচ্ছে পৃথিবী, পৃথিবী আর যে কোনো একটা বস্তু, ধরো বস্তুটা আমিও হইতে পারি, তুমিও হইতে পারো, আর নাহলে কোনো চেয়ার টেবিল হইতে পারে, বা আদার অন্যান্য কিছু হইতে পারে। এই দুইটার মাঝখানে যে আকর্ষণ বল সেটা হচ্ছে অভিকর্ষ বল। সেটা কি? সেটা হচ্ছে অভিকর্ষ বল। মহাকর্ষের ক্ষেত্রে কি ছিল? মহাকর্ষ ক্ষেত্রে ছিল হচ্ছে যে কোনো দুইটা বস্তু হইতে পারবে, কিন্তু অভিকর্ষের ক্ষেত্রে একটা মাস্ট পৃথিবী হওয়া লাগবে, একটা মাস্ট পৃথিবী হওয়া লাগবে। বুঝা গেছে? বুঝা গেছে? আশা করি বুঝতে পারছো। তারপরে রিডিং পড়ি। দেখো, আমরা ইতিমধ্যে দেখছি যে এই মহাবিশ্বে প্রত্যেকটা বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাই মহাকর্ষ। দুটি বস্তুর একটি যদি পৃথিবী হয়, তাহলে পৃথিবী বস্তুটিকে যে আকর্ষণ করে তা মাধ্যাকর্ষণ বা অভিকর্ষ। এই যে অভিকর্ষের সংজ্ঞা আমরা পেয়ে গেছি যে দুটি বস্তুর মধ্যে একটি যদি পৃথিবী হয়, তাহলে পৃথিবী বস্তুটিকে যে আকর্ষণ করে তাকে মাধ্যাকর্ষণ বা অভিকর্ষ বলে। তাহলে এখানে কি আরেকটা জিনিস পাইছ যে হচ্ছে অভিকর্ষের আরেক নাম কি? মাধ্যাকর্ষ। অভিকর্ষের আরেক নাম কি? মাধ্যাকর্ষণ। ঠিক আছে, মনে রাখা লাগবে এটা। অভিকর্ষের আরেক নাম কি? মাধ্যাকর্ষণ। 10 বার বলো, 10 বার, 10 বার। ঠিক আছে, অর্থাৎ কোন বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণই অভিকর্ষ। একদম সোজা ভাষায় বলছে, কোন বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণই অভিকর্ষ। আচ্ছা, এখন তুমি বলো তো, আমরা গতকালকে পড়ছিলাম কি যে হচ্ছে আমরা যদি উপরে যদি লাফ দিই, বেশিখানি উপরে উঠতে পারি না, আবার আমরা নিচের দিকে চলে আসি। আবার একটা ক্রিকেট বলকে উপরে যদি চ্যাঙ্গা মারি, সেটা আবার নিচে চলে আসে। কি কারণে আসছিল? যে হচ্ছে তোমার হচ্ছে দুইটা বস্তু, মানে হচ্ছে ভূপৃষ্ঠ আর ওই বস্তুটার মধ্যে আকর্ষণ ছিল, যার কারণে সেটা নিচের দিকে, বা ভূপৃষ্ঠ ওই বস্তুটাকে তার দিকে টানতেছিল, তাই না? এই কারণে সে নিচে আসতেছিল। এখন বলো, এই যে ক্রিকেট বলটাকে আমরা উপরের দিকে ছুঁড়ে মারতেছি, কিন্তু হচ্ছে সে পৃথিবীর আকর্ষণের কারণে পৃথিবীর দিকে চলে আসতেছে। আবার আমরা এইটাও জানতাম যে এই বলটাও পৃথিবীকে আকর্ষণ করে। এই যে বলটাকে আমরা আকাশে মারতেছি, সেই বলটাও তো পৃথিবীকে আকর্ষণ করতে, তাই না? তাহলে পৃথিবী কেন বলের কাছে চলে যাচ্ছে না সেটা বলো। পৃথিবী কেন বলের কাছে চলে যাচ্ছে না? তোমরা কি আমার প্রশ্ন বুঝতে পারছো? প্রশ্নটা হচ্ছে, আমি আবার বলি, যে হচ্ছে আমরা একটা বলকে আকাশে চ্যাঙ্গা মারতেছি, বলটা আবার মাটিতে ফিরে আসতেছে, কারণ পৃথিবী বা ভূপৃষ্ঠ হচ্ছে বলটাকে আকর্ষণ করতেছে। এখন কথা হচ্ছে, বলও তো ভূপৃষ্ঠকে আকর্ষণ করতেছে, তাই না? বলটাও তো ভূপৃষ্ঠকে আকর্ষণ করতেছে, তাহলে ভূপৃষ্ঠ কেন তোমার হচ্ছে বলের কাছে চলে যাচ্ছে না? কারণ পৃথিবী অনেক বড়, ঠিক আছে, বা ভূপৃষ্ঠ অনেক বড়, এবং এর আকর্ষণ বল বেশি হওয়ার কারণে ক্রিকেট বল মাটিতে আসতেছে, মাটি ক্রিকেট বলের কাছে যাচ্ছে না। ঠিক আছে, আচ্ছা, নর্মাল উত্তর, সোজা উত্তর ছিল। আচ্ছা, এরপর ক্রিকেট বলকে উপরের দিকে ছুড়ে দিলে বলটি মাটিতে আসে। এখানে পৃথিবী যেমন ফল লিখছে, কেন এটা বল হবে। পৃথিবী যেমন বল বা ক্রিকেট বলকে আকর্ষণ করছে, তেমনি আচ্ছা,
তেমনি এরাও পৃথিবীকে আকর্ষণ করে। আচ্ছা, পৃথিবী অনেক বড়, এই যে উত্তরটা চলে আসছে, পৃথিবী অনেক বড়, এর আকর্ষণ বল অনেক বেশি হওয়ায় ফল ও ফল বলতে বলছে হচ্ছে ওই যে নিউটনের মাথায় যে ফলটা বলছিল সেই ফলটার কথা বলতেছে, অনেক বেশি হয় ফল ও ক্রিকেট বল উভয় মাটিতে পড়তেছে। সহজ কথায় পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাই অভিকর্ষ। সূর্য ও চাঁদের মধ্যে, চাঁদের না চন্দ্রের মধ্যে যে আকর্ষণ তা কি? মহাকর্ষ। সূর্য ও চন্দ্রের মধ্যে যে আকর্ষণ সেটা কি? মহাকর্ষ। কিন্তু পৃথিবী এবং তোমার বিজ্ঞান বইয়ের মধ্যে যে আকর্ষণ সেটা কি? অভিকর্ষ। আশা করি বোঝা গেছে। এখন আরেকটা জিনিস আসতেছে হচ্ছে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ কি? এমন কথা হচ্ছে অভিকর্ষ ত্বরণ জানার আগে তুমি বলবা ভাইয়া আমি তো ত্বরণই বুঝি না, অভিকর্ষ ত্বরণ তো পরের কথা, আমরা তো ত্বরণই বুঝি না, অভিকর্ষ ত্বরণ তো পরের কথা। আচ্ছা, ত্বরণের সংজ্ঞাটা লিখে নাও। ত্বরণের সংজ্ঞাটা লিখে নাও যে হচ্ছে সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ বলে। ঠিক আছে, সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আর অভিকর্ষ ত্বরণ কাকে বলে? অভিকর্ষ ত্বরণ হচ্ছে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। তাহলে কি বললাম? সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, আর পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। পরন্ত বস্তু বলতে কি? ধরো তুমি তোমার বাসার ছাদ থেকে একটা বস্তু ফেলে দিছো, একটা বল ফেলে দিছো, বলটা যত নিচে পড়তে থাকবে তত তার স্পিড বা বেগ বৃদ্ধি হতে থাকবে, এই বেগ বৃদ্ধি হওয়ার হারকে ত্বরণ বলে। আবার ধরো তুমি একটা গাড়ি চালাচ্ছ, গাড়িটা কি আস্তে আস্তে তুমি স্পিড বাড়াচ্ছ, সময়ের সাথে কি হচ্ছে? বেগ বৃদ্ধি হচ্ছে, এই বেগ বৃদ্ধি হওয়ার হারকে ত্বরণ বলে। ঠিক আছে? আচ্ছা, হেডিং করি। আমরা জানি বল প্রয়োগ করলে কোনো বস্তুর বেগের পরিবর্তন হয়, সময়ের সাথে যে হারে বেগ বৃদ্ধি পায় তাকে ত্বরণ বলে। এই যে আমি যেটা এখানে লিখে দিয়েছি সেইটাই এখানে আছে, সময়ের সাথে যে হারে বেগ বৃদ্ধি পায় তাকে ত্বরণ বলে। অভিকর্ষ বলের প্রভাবেও বস্তুর ত্বরণ হয়, অভিকর্ষ বলের প্রভাবেও বস্তুর ত্বরণ হয়। এই ত্বরণকে অভিকর্ষ ত্বরণ বা মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ। তার মানে অভিকর্ষ ত্বরণ আর মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ কি? সেম কথা। যেহেতু বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, সুতরাং অভিকর্ষ বলের প্রভাবে কোন স্থানে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে, যেটা আমি এখানে লিখে দিছি। ঠিক আছে, পরন্ত বস্তু বলতে কি বোঝাচ্ছে? যে হচ্ছে তুমি উপর থেকে বা বিমান থেকে কোনো একটা বস্তু ছেড়ে দিছো, ঠিক আছে, সেই বস্তুটার বেগ বৃদ্ধির হার কি হয়? সে যে আস্তে আস্তে নিচে নামতেছে আর তার বেগ কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে, এটাকেই কি বলা হয়? অভিকর্ষ ত্বরণ বলা হয়। এই বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলা আছে। অভিকর্ষ ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? খুবই গুরুত্বপূর্ণ। অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা, অভিকর্ষ ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আচ্ছা, যেহেতু অভিকর্ষ ত্বরণ এক প্রকার ত্বরণ, সুতরাং এর একক, ত্বরণের একক অর্থাৎ মিটার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, তোমরা হয়তোবা অনেকেই জানো না ত্বরণের একক কি। আচ্ছা, সবসময় মনে রাখবা মিটার ভাগ সেকেন্ড। এইখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে স্কয়ার, সেকেন্ডের স্কয়ার। মানে কি? মিটারকে এম দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, সেকেন্ডকে এস দ্বারা প্রকাশ করা হয়, আর এস এর উপরে আছে কি? এস এর উপরে আছে একটা স্কয়ার। ঠিক আছে, আচ্ছা, এইটাকেই ওকে, এই দেখো এমটা লিখলাম, এই যে দাগটা না, এই দাগটাকে এইভাবে বাঁকা করে লেখা হয়, লিখে সেকেন্ড স্কয়ার এইভাবে লেখা হয়। আবার আরেক উপায় লেখা হয় যে হচ্ছে এম এস ইনভার্স 2। ঠিক আছে, এই মাঝখানের দাগটা না দিয়ে তখন তোমার এখানে ইনভার্স দেওয়া লাগবে। ঠিক আছে, মাঝখানের দাগটা তুমি যদি না দাও। আচ্ছা, এটা এখানে লেখা আছে হচ্ছে ত্বরণের একক বা অভিকর্ষ ত্বরণের একক। যদি বলে তোমাকে ত্বরণের একক কি? মিটার সেকেন্ড স্কয়ার। অভিকর্ষ ত্বরণের একক কি? সেম, মিটার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, ধরা যাক এম পৃথিবীর ভর। আচ্ছা, এখানে বড় এম দিছে কি? বড় হাতের এম দিছে হচ্ছে পৃথিবীর ভর। বড় হাতের এম কি দিছে? পৃথিবীর ভর। আর এই ছোট হাতের এম কি?
ছোট হাতের এম হচ্ছে ভূপৃষ্ঠে বা এর নিকটে অবস্থিত কোনো বস্তুর ভর। ডি কি? বস্তু পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, এই জিনিসটা কি জানো? এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, যে হচ্ছে পৃথিবীর কেন্দ্র। ধরো হচ্ছে এই পৃথিবী, এই একটা বস্তু, হ্যাঁ। এখন তোমাকে যদি বলা হয় অভিকর্ষ বল বাহির করতে, তখন তুমি কি করবা? তখন তুমি পৃথিবী আর এই যে বস্তু এর মাঝখানের দূরত্বটা কাউন্ট করবা এইভাবে। কিন্তু আসলে এইভাবে কাউন্ট করা যাবে না, এটা রং প্রসেস। হ্যাঁ, এটা রং প্রসেস। কাউন্ট করা লাগবে কিভাবে জানো? কাউন্ট করা লাগবে হচ্ছে এই যে পৃথিবীর কেন্দ্র, এটা, এই কেন্দ্র থেকে কাউন্ট করা লাগবে। এই কেন্দ্র থেকে কাউন্ট করা লাগবে দূরত্বটা, ঠিক আছে? কেন্দ্র থেকে কাউন্ট করা লাগবে, তুমি এই ভূপৃষ্ঠ থেকে কাউন্ট করলে হবে না। ওকে, সেটা এই কারণে এখানে এটাই বলছে যে হচ্ছে, কই গেল কালার 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 কালার, যে হচ্ছে কেন্দ্রের কেন্দ্রের মধ্যবর্তী, কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, বস্তু ও পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে? এটা কিন্তু মাস্ট মাথায় রাখা লাগবে। এরপর তাহলে মহাকর্ষ সূত্র অনুসারে অভিকর্ষ বল। আচ্ছা, মহাকর্ষের সূত্রটা আমরা কি পড়ছিলাম? সরি, আমরা একটু মুইছে নি, সবকিছু মুইছে নি। হ্যাঁ, মহাকর্ষ সূত্রটা আমরা কি পড়ছিলাম? F = g(m1 m2) / d²। এই সূত্র পড়ছিলাম না? এখানে m1 আর m2 কি ছিল? m1 আর m2 কি ছিল? m1 আর m2 ছিল হচ্ছে, m1 আর m2 কি ছিল? যে হচ্ছে বস্তু দুইটার ভর, তাই না? বস্তু দুইটার ভর, যে দুইটা বস্তুর মাঝখানে আমরা মহাকর্ষ বল বাইর করতেছিলাম। আর অভিকর্ষ বলের ক্ষেত্রে কি জানো? অভিকর্ষ বলের ক্ষেত্রে সব কিছু সেম, খালি এইখানে এই যে আমরা অভিকর্ষ বলটাও লিখি g(m) / d²। এই যে অভিকর্ষ বলের ক্ষেত্রে খালি পার্থক্যটা এই এম এ, এটা হচ্ছে বড় হাতের এম, এটা হচ্ছে ছোট হাতের এম। বড় হাতের এম দিয়ে হচ্ছে পৃথিবীর ভরটাকে বোঝানো হচ্ছে, আর ছোট হাতের এম দিয়ে কি, যে বস্তুটা আর পৃথিবীর মধ্যে আকর্ষণ বল বাহির করা হচ্ছে সেই বস্তুটার ভর বোঝানো হচ্ছে, ঠিক আছে? আশা করি বোঝা গেছে। আচ্ছা, এরপর এইটা হচ্ছে সেই অভিকর্ষ বলের সূত্র। তার মানে আমরা দুইটা সূত্র অলরেডি পড়ে ফেলছি, মহাকর্ষ বলের সূত্র পড়ে ফেলছি, অভিকর্ষ বলের সূত্র পড়ে ফেলছি। এই দুইটা কিন্তু ঠাড়া মুখস্থ করা লাগবে, সূত্র দুইটা। আচ্ছা, আবার বলের পরিমাণ থেকে আমরা পাই অভিকর্ষ বল = ভর গুণন অভিকর্ষ ত্বরণ। এই যে সূত্র কিন্তু আরেকটা চলে আসছে, F = mg। এইটাও কি? এটাও হচ্ছে অভিকর্ষ বলের সূত্র, F = কি? mg। সূত্র কয়টা পাইলা? সূত্র পাইলা হচ্ছে 3টা। সূত্র পাইছো কয়টা? সূত্র পাইছো 3টা। এটা ছিল আমাদের 2 নম্বর সূত্র, এটা হচ্ছে আমাদের 3 নম্বর সূত্র। তার মানে অভিকর্ষ বলের সূত্র আরেকটা পাইলাম, mg, F = mg। আচ্ছা, এখন দেখো, একটু আগে আমরা কি পেলাম? একটু আগে পাইলাম হচ্ছে F = g বড় হাতের m, এরপর হচ্ছে ছোট হাতের m, এরপর হচ্ছে d²। এখন আবার এই F = কি পেলাম? F = পাইলাম হচ্ছে mg, তাই না? F = mg পাইছি। আচ্ছা, এই f এর জায়গায় এখন আমি সেই mg-টাকে বসায় দিব, mg-টাকে বসায় দিচ্ছি, বসায় দিলাম। তাহলে gm, এটা বড় হাতের m, বড় হাতের m ছিল হচ্ছে পৃথিবীর ভর, d²। আচ্ছা, এখন দেখো তো এই পাশে এইটা কি ছিল? এই mটা কি ছিল? এই mটা এটা, এই যে এই mটাই তো ছিল এই ভর, তাই না? ভর কি? এটা যে কোনো বস্তুর ভরের কথা বলে দিছিল, ঠিক আছে? যে কোনো বস্তুর ভরের কথা বলছিল। তার মানে এই m আর এই m সেম m, দুইটা কি সেম, দুইটার কাজ কি সেম, দুইটাই কি যে কোনো একটা বস্তুর ভর, ঠিক আছে? যার কারণে আমাদের mm কাটা যাচ্ছে, আমাদের পড়ে থাকতেছে কি? পড়ে থাকতেছে হচ্ছে g = gm / d²। আচ্ছা, এখন বলো, আমাদের ক্লাসের ডিউরেশন অনেক বড় হয়ে যাচ্ছে। এখন বলো, এই যে জিটা কি ছিল? এই দেখো জিটা কি ছিল? অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়, অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। তার মানে এই জিটা কি? তার মানে এই জিটা এখন আমরা, মানে সোজা কথা বলতে গেলে অভিকর্ষ ত্বরণের সূত্রটা আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ বাহির করার সূত্র। অভিকর্ষ ত্বরণ বাহির করার সূত্র কি কি? যে হচ্ছে, একটু নিচে নামাই, এই যে অভিকর্ষ ত্বরণ বাহির করার সূত্র কি? g = বড় হাতের gm / d²। এই আমটা কি ছিল? আমটা ছিল পৃথিবীর ভর। এই জি কি ছিল? জি এর মান তো কনস্ট্যান্ট ছিল। কনস্ট্যান্ট কি ছিল বা ধ্রুবক ছিল? কি ছিল? 6.626 × 10⁻⁻34 জুল সেকেন্ড। হ্যাঁ, আর d², ডি তো আগে থেকে আমরা বুঝতে পারছি। এই দেখো এখানে কি করছে, উপরোক্ত দুইটি সমীকরণ থেকে পাওয়া যায়, কি করছে, এই যে mg এই f এর জায়গায়, এই যে এই f এর জায়গায় নিয়ে এসে m দুটা বসায় দিছে, এখানে বসায় তারপর mm কেটে ফেলছে, এই যে জি এর সূত্র চলে আসছে। এখন অনেক কিছু তো এখানে বুঝাই ফেললাম। এখানে আমাদের সোজা বিষয় আমাদের কি কি মনে রাখা লাগবে সেটা আমরা এখন জানব, ঠিক আছে?
এখান থেকে আমাদের এই যে সূত্রটা, এখান থেকে আমাদের এই যে অভিকর্ষ স্থলনের যে সূত্রটা, এই সূত্রটা আমাদের মুখস্থ রাখা লাগবে। অভিকর্ষ স্থলনের এই সূত্রটা মুখস্থ রাখা লাগবে। সূত্র কয়টা পাইছে? তার মানে সূত্র পাইছে হচ্ছে 4টা, 1 2 3 আর এই হচ্ছে 4টা। ঠিক আছে, এখন এই সমীকরণে আচ্ছা এই যে উপরে যেটা করছি আমরা এটাই বলছে। এখন এই সমীকরণে ডান পাশের বস্তুর ভর m অনুপস্থিত, সুতরাং অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। এই লাইনটা যে কি পরিমাণে গুরুত্বপূর্ণ, অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না, নির্ভর করে কিসের উপর? পৃথিবীর ভরের উপর। নির্ভর করে কিসের উপর? পৃথিবীর ভরের উপর এবং বস্তু আর পৃথিবীর মধ্যবর্তী দূরত্বের উপর। বস্তু আর পৃথিবীর মধ্যবর্তী দূরত্বের উপর। তার মানে অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। একদম ঠাটা মুখস্থ করবে এটা। অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। নির্ভর করবে কেমনে? এখানে বস্তুর যে সূত্রটা পাইছি আমরা, এর মধ্যে কি বস্তুর ভর আছে? বস্তুর ভর কি ছিল? বস্তুর ভর ছিল ছোট হাতের m। এর মধ্যে কি ছোট হাতের m আছে? না। যার কারণে বস্তুর ভরের উপর অভিকর্ষ ত্বরণ নির্ভর করে না। যারা বুঝো নাই ঠাটা মুখস্থ করবা, অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। এরপর যেহেতু g এবং পৃথিবীর ভর m ধ্রুবক, তাই g এর মান পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্বের উপর নির্ভর করে। তার মানে অভিকর্ষ ত্বরণ কিসের উপর নির্ভর করে? অভিকর্ষ ত্বরণ শুধুমাত্র পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব d এর উপর নির্ভর করে। এই যে এই ডিটার উপর শুধুমাত্র অভিকর্ষ ত্বরণ নির্ভর করে। জি এর উপরও নির্ভর করতেছে না, m এর উপরও নির্ভর করছে, কারণ জি m দুইটাই তো কনস্ট্যান্ট। m কি? m হচ্ছে পৃথিবীর ভর, পৃথিবীর ভর কনস্ট্যান্ট। আচ্ছা পৃথিবীর ভর তোমরা জানো? তোমাদের জানার প্রয়োজন নাই, আমি জাস্ট লিখে দিলাম। হ্যাঁ, 6 × 10⁻24 কেজি, এটা হচ্ছে পৃথিবীর ভর। ঠিক আছে, এটা তোমাদের জানার দরকার নেই, আমি জাস্ট এমনি বুঝার দরকার নেই ভাই, বাদ। আচ্ছা, এরপর জি এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। এই অভিকর্ষ ত্বরণের মান কি জানো? পৃথিবীর এক এক জায়গায় গেলে অভিকর্ষ ত্বরণের মান এক এক রকম হয়ে যাবে। অভিকর্ষ ত্বরণ কি? এই যে এই জি এর মান পৃথিবীর এক এক জায়গায় গেলে এক এক রকম হয়ে যাবে। যার কারণে বলছে হচ্ছে স্থান নিরপেক্ষ নয়। স্থান যখন তুমি চেঞ্জ করবা, স্থান কি? স্থান মানে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বা পৃথিবীর যত তুমি জায়গা চেঞ্জ করবা অভিকর্ষ ত্বরণের মান তত চেঞ্জ হবে। নট অনলি পৃথিবী বাট অলসো সারা বিশ্ব বা তোমার হচ্ছে মহাকাশ এগুলো আরো যে অন্যান্য গ্রহগুলো আছে, চাঁদ আছে, এইসব সব জায়গায়। আচ্ছা, যতই যাবা ততই কি হবে? জি এর মান পরিবর্তন হবে। ঠিক আছে, স্থান নিরপেক্ষ নয়। এর অর্থ হলো পৃথিবীর কেন্দ্র থেকে বিভিন্ন স্থানে দূরত্ব ডি পরিবর্তন হলে জি এর মানও বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়ে যাবে। ঠিক আছে, আজকের পর্বটা অনেক বড় হয়ে গেছে, আমি আরেকবার রিক্যাপ করে দিই যাদের কঠিন লাগবে। আচ্ছা, প্রথম কথা, মাধ্যাকর্ষণ বল বা অভিকর্ষ বল কাকে বলে? দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল তো মহাকর্ষ বল ছিল, দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল কি ছিল? মহাকর্ষ বল ছিল। এখন এই দুইটা বস্তুর একটা যদি হয় পৃথিবী তখন সেটা হবে কি? অভিকর্ষ বল। ঠিক আছে, শেষ। এরপরেরটা হচ্ছে পৃথিবী অনেক বড় এবং এর আকর্ষণ বেশি হয়, ফল এবং ক্রিকেট বল সবাই এসে মাটিতে পড়তেছে। মাটি যা ক্রিকেট বল বা ফলের কাছে যাচ্ছে না। ঠিক আছে, এরপর সূর্য ও চন্দ্রের মধ্যে যে আকর্ষণ তা হচ্ছে মহাকর্ষ, তাকে মহাকর্ষ। কিন্তু পৃথিবী আর তোমার বিজ্ঞান বইয়ের মধ্যে যে আকর্ষণ সেটা কি? সেটা হচ্ছে অভিকর্ষ। এরপর অভিকর্ষ ত্বরণ। প্রথমে ত্বরণের সংজ্ঞা জানা লাগবে। ত্বরণের সংজ্ঞা কি? ত্বরণের সংজ্ঞা হচ্ছে সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়? সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে বলা হয় হচ্ছে ত্বরণ। সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। আর পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, এরপর এই যে অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়, আর অভিকর্ষ ত্বরণ বা ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এরপরে কি পড়ছি? অভিকর্ষ বলের সূত্র পড়ছি। অভিকর্ষ বলের মোট দুইটা সূত্র পাইছি, আরেকটা হচ্ছে F = mg। এরপরে এই দুইটা সূত্রকে ব্যবহার করে আমরা অভিকর্ষ ত্বরণের সূত্র পাইছি G = gm/d², যেখানে mটা কি? বড় হাতের m হচ্ছে পৃথিবীর ভর। অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না এবং জি এর মান শুধুমাত্র পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্বের উপর নির্ভর করে, আর কিছুর উপর নির্ভর করে না। আর থার্ডলি হচ্ছে
যে হচ্ছে জি এর মান স্থান নিরপেক্ষ নয়, যে হচ্ছে তুমি পৃথিবীর যে থেকে যত কেন্দ্র থেকে যত জায়গা চেঞ্জ করবা তত কি হবে, জি এর মান বাড়বে বা কমবে। শেষ, আজকের পর্ব এতটুকুই। অনেকের কাছে কঠিন লাগছে মনে হয়, চ্যাপ্টারটা একটু কঠিন, কিছু করার নাই, পড়াই লাগবে। আচ্ছা, তো আজকে পর্ব আমরা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।